নানা রকম প্রশ্ন করছে, তারা সেটা জবাব দিতে তারা নানা রকম ভাবে তারা জেরবার হচ্ছে, তাদের একটা ইম্প্যাক্ট করছে, তাদের চাইল্ডহুড কোথাও গিয়ে নষ্ট হচ্ছে। মানে তারা কি হচ্ছে, কোথাও গিয়ে তারা বাবাকে ঠিক করে পাচ্ছে, না তারা মাকে ঠিক করে পাচ্ছে। এবার এই জিনিসটা, এই বিষয়টা, এটাকে এত দারুণভাবে ডিল করেছে, জাস্ট দুর্দান্ত, ভীষণ ভালো। ছবির মধ্যে ডায়লগ রাইটিং অসাধারণ, দারুণ ডায়লগ রয়েছে, দারুণ কিছু কনভার্সেশন সিন আছে, সেটা চূর্ণি জয়া সেনের মধ্যে, বা চূর্ণি কৌশিক সেনের মধ্যে, বা কৌশিক জয়া সেনের মধ্যে, সেইগুলো ভীষণ ভীষণ ভালো, ভীষণ ম্যাচিওর কনভার্সেশন সিন রয়েছে। এবং মোমেন্টস, ড্রামা, ইমোশন, সেগুলোর মধ্যে এত ম্যাচুরিটি রয়েছে, এত ইন্টেন্সিটি রয়েছে, দেখবার মতো। দেখুন, হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব আজও অর্ধাঙ্গিনী সিনেমাটাকে নিয়ে, যেটা আমি সিনেমা হল থেকে দেখে এসেছি। তো কিরকম হলো এই ছবিটা? এই ছবিটা কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা অর্ধাঙ্গিনী, তারই সিকুয়েল। কৌশিক বাবু নিজেই এই পার্টটা ডিরেক্ট করেছেন। কাস্টিংও সেম রয়েছে, কৌশিক সেন, চূর্ণি গাঙ্গুলি, জয়া আহসান, অম্বরীশ বাবু, লিলি চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, আবরী সিংহ রায়, কাস্টিং অলমোস্ট সেমই রয়েছে। তো ছবিটা কিরকম হলো? সবার প্রথমে যে প্রশ্নটা উঠে আসবে সেটা হচ্ছে যে এই ছবিটা কি অর্ধাঙ্গিনীর একটা জাস্টিফাই সিকুয়েল হলো? এই সিকুয়েলটা কি একটা হোয়াটস সিকুয়েল হলো? উত্তর হচ্ছে হ্যাঁ। এই ছবিটা কোনোভাবেই একটা ক্যাশ গ্র্যাবিং, একটা জোর করে বানানো সিকুয়েল না, যেটা আমরা বিগত কিছু সময় দেখে এসেছি। যে অনেক সিকুয়েল হয় যেটা শুধুমাত্র পুরনো আগের যে পার্টটা সেটাকে রেপ্লিকা করে, সেটার একটা সাকসেস রিপিট করার জন্য, একটা এনকেশ করার জন্য সেই সিকুয়েলটাকে জোর করে জাস্ট বানিয়ে দেওয়া হয়। বাকি ছবির মধ্যে কিচ্ছু থাকে না। এই ছবির ক্ষেত্রে সেটা কিন্তু হয়নি। এই ছবিটা এটা একটা কন্টিনিউয়াস সিকুয়েল, এবং এটা একটা ওয়ার্থের সিকুয়েল। এবং এটাও বলে রাখি, আমার কাছে এই ছবির জন্য কোনো নেগেটিভ দিক নেই, শুধুমাত্র ভিডিওর মধ্যে ভালো দিক নিয়ে আলোচনা হবে। সো লেটস স্টার্ট। তো অর্ধাঙ্গিনী সিনেমাটার মধ্যে আমরা কি দেখেছিলাম? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই ছবিটা দেখতে গেলে অবশ্যই আপনাকে আগের পার্টটা দেখতে হবে। এবারে এটা কন্টিনিউ স্টোরি, যেটা আমি বললাম। এবারে অর্ধাঙ্গিনী সিনেমার মধ্যে আমরা কি দেখেছিলাম, যে সেই ছবিটা ডিল করছে হচ্ছে ডিভোর্স নিয়ে। যে কৌশিক সেন এবং চূর্ণি গাঙ্গুলি তারা একসময় কাপল ছিল, তাদের ডিভোর্স হয়ে গেছে। কৌশিক সেনের ক্যারেক্টারটা, সে একটি বাংলাদেশি মেয়েকে বিয়ে করছে এবং তারা সংসার করছে। এইবার দেখতে পাচ্ছি যে তাদের বিবাহ জীবনটা সুখের হচ্ছে না। এবার আগের পার্টে আমরা দেখেছিলাম যে চূর্ণি গাঙ্গুলির চরিত্রটাকে না চেয়েও তাকে কিন্তু তার হাজবেন্ডের লাইফে, মানে নতুন যে সংসার, সে তাদের ঢুকতে হচ্ছে, বা কোথাও গিয়ে কৌশিক সেনের ক্যারেক্টারটাকে চূর্ণি গাঙ্গুলির সঙ্গে মানে এক্স ওয়াইফের যোগাযোগ রাখতে হচ্ছে। একটা ডিভোর্সের জিনিসটা ডিল করছিল, এবং সেটা তিনজনেরই ইকুয়াল কিন্তু গল্প ছিল। এবার এই পার্টটা যদি আপনি দেখেন, আমি প্রথমে চলে যাবো হচ্ছে এই ছবিটার যখন একদম ফার্স্ট লুক পোস্টার এসেছিল, ওটা আপনি ভালো করে নোটিস করবেন। দেখবেন ওখানে চূর্ণি গাঙ্গুলির যে চরিত্র শুভ্রা মিত্র, দেখবেন তার ফ্রন্ট পেজ রয়েছে এবং সে সেন্টারে রয়েছে। আর অন্যদিকে দেখবেন কৌশিক সেনের জয়া আহসান, তাদের যে সাইড পেজ এবং তারা চূর্ণি গাঙ্গুলির ঠিক সাইডে রয়েছে। মানে এই যে চূর্ণি গাঙ্গুলির চরিত্রটা, সে যে এখনো তাদের মধ্যে রয়েছে, ঢুকছে। দেখবেন ট্রেলারটার মধ্যে একটা জায়গা থাকে যে তোমাদের এই বারবার ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কেন ঢুকতে যাব। তো মানে চূর্ণি গাঙ্গুলির ক্যারেক্টারটাকে, তাকে কিন্তু না চেয়েও তাদের মধ্যে ঢুকতে হচ্ছে। এবং এখানে রয়েছে হচ্ছে একটা প্রেগনেন্সির অ্যাঙ্গেল। আর একটা অ্যাঙ্গেল, সেটা আমি আসছি অবশ্যই, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট একটা অ্যাঙ্গেল, এবং সেটা ছবিটা মেনলি ডিল করে। তো এই ছবিটা, এই গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মেনলি হচ্ছে এটা চূর্ণি গাঙ্গুলি, এটা শুভ্রার গল্প। কিন্তু শুভ্রার গল্প হওয়া সত্ত্বেও এখানে কিন্তু রাইটিংটা দেখুন কত সুন্দর, যে এখানে কিন্তু কৌশিক সেন এবং জয়া আহসান তারাও কিন্তু স্পেস কিন্তু পাচ্ছে। বাট এই গল্পটা কিন্তু অ্যাকচুয়ালিতে চূর্ণি গাঙ্গুলি গল্প মেনলি আর কি। এবারে ছবিটা এখানে মেনলি কি নিয়ে ডিল করছে? আগের পার্টটা ডিল করেছিল হচ্ছে ডিভোর্স নিয়ে, এই পার্টটা ডিল করছে হচ্ছে এই যে ডিভোর্স হচ্ছে বাবা মায়ের মধ্যে। এবারে এই ডিভোর্সের ফলে সব থেকে বেশি ভুগছে কারা, কে বা কারা? সন্তান। এবার সন্তান যদি নাবালক বা নাবালিকা হয়, সে তো অত বুঝছে না, সে বাবা মা দুজনকে চাইছে, কিন্তু বাবা মায়েরা কি করছে, তাদের ইগোর জন্যে, নানা সমস্যার কারণে তারা কিন্তু ডিভোর্স নিয়ে দিচ্ছে। এফেক্ট পড়ছে না সন্তানের উপরে।
এবার এই যে বিষয়টা যেটা আজকের দিনে প্রচন্ড রেলিভেন্ট, কারণ আপনি দেখতে পাচ্ছেন আজকে দিনে ডিভোর্স অনেক বেড়ে গেছে এবং তার একটা ইম্প্যাক্ট কিন্তু কোথাও গিয়ে সন্তানের পড়ছে। সোসাইটির সন্তান নানা রকম প্রশ্ন করছে, তার সেটা জবাব দিতে তারা নানা রকম ভাবে তারা জেরবার হচ্ছে, তাদের একটা ইম্প্যাক্ট করছে, তাদের চাইল্ডহুড কোথাও গিয়ে নষ্ট হচ্ছে। মানে তারা কি হচ্ছে, কোথাও গিয়ে তারা বাবাকে ঠিক করে পাচ্ছে না তারা মাকে ঠিক করে পাচ্ছে। এবার এই জিনিসটা, এই বিষয়টা, এটাকে এত দারুণভাবে ডিল করেছে, জাস্ট দুর্দান্ত, ভীষণ ভালো। ছবির মধ্যে ডায়লগ রাইটিং অসাধারণ, দারুণ ডায়লগ রয়েছে, দারুণ কিছু কনভার্সেশন সিন আছে, সেটা চূর্ণি জয়া সেনের মধ্যে বা চূর্ণি কৌশিক সেনের মধ্যে বা কৌশিক সেনের জয়া সেনের মধ্যে, সেগুলো ভীষণ ভীষণ ভালো, ভীষণ ম্যাচিওর কনভার্সেশন সিন রয়েছে এবং মোমেন্টস, ড্রামা, ইমোশন, সেগুলোর মধ্যে এত ম্যাচুরিটি রয়েছে, এত ইন্টেন্সিটি রয়েছে, দেখবার মতো। দেখুন, একটা সেখানে বলে রাখি, এই ছবিটাকে যারা সিরিয়াল বলে দাগাবে, যেটা সিরিয়াল, আমি বলবো তাদের সিনেমা সম্পর্কে কোনো নলেজ, কোনো সেন্সিবিলিটি নেই। বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ঢাই ডিসুম মারতে হবে, এই ইন্ডাস্ট্রি চলে না, সব রকম সিনেমা হতে হয়। আর একটা বিষয়টা হচ্ছে যে ফ্যামিলি ড্রামা বা সম্পর্কের গল্প বলা হয়, সেটা কিন্তু সিরিয়াল নয়। আমরা বা আমি নিজে সেই ছবিগুলো সিরিয়াল বলে দাগিয়েছি যেগুলোর এক্সিকিউশন সিরিয়ালের মধ্যে ছিল, এবং আমার আপত্তি জায়গা ছিল যে সিরিয়াল হচ্ছে টেলিভিশনের জায়গা, সেই সিরিয়ালটাকে সিনেমার পর্দায় কেন আনা হবে? তাহলে আমি সিনেমা হলে কেন আসবো? আমি সিনেমা হলে আসবো সিনেমাটিক এক্সপিরিয়েন্স করার জন্য, সিনেমাটিক জিনিস দেখার জন্য। আমি সিরিয়াল দেখতে হলে আমি আসছি না, তাহলে ঘরে সিরিয়ালে আমি দেখতে পারি, তাহলে আমার আপত্তি সে জায়গায় ছিল। যদি ফ্যামিলির গল্প যদি সিরিয়াল যদি হয়ে থাকে, তাহলে আজকে সাহেব ছবিটাকেও সিরিয়ালই বলতে হয়, বা যে কোনো আলো, চাঁদের বাড়ি, এই ছবিগুলো সিরিয়াল বলে দেখাতে হয়। কারণ ব্যাপার হচ্ছে ফ্যামিলি ড্রামা, সেখানে সিরিয়াল কখনোই নাই। এই ছবিটা মানে আগে যে পার্টটা ছিল অর্ধাঙ্গিনী, সেটা যে থিমটা, সেটা বলতেন যে অনেকটা প্রাক্তনের মতোই, ঠিক আছে, ওটা অলমোস্ট সেম আর কি, যে এক্স ওয়াইফ, প্রেজেন্ট ওয়াইফ, হাজবেন্ড মাঝখানে বলছে। এই ছবিটা, অর্ধাঙ্গিনী ছবিটা ছিল হচ্ছে তারই একটা অনেক বেশি ম্যাচিওর ভার্সন। এই ছবিটা যে বিষয়ে ডিল করছে, সেটাকে এত সেন্সিটিভনেসটাকে হ্যান্ডেল করেছে দেখবার মতো। এবং এই যে ডিভোর্স হচ্ছে, এখানে কিন্তু কৌশিক গাঙ্গুলি, তিনি কিন্তু কখনোই কোনো একটা পক্ষকে কিন্তু দায়ী করেননি যে না এটার জন্য চূর্ণি গাঙ্গুলি দায়ী ছিল, এটার জন্য কৌশিক সেন দায়ী ছিল, এটা জয়া সেন ছিল। এখানে তিনি কিন্তু দেখাচ্ছেন যে এই ডিভোর্সের পেছনে সবাই, মানে সেটা হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, উভয় পক্ষই ইকুয়ালি রেসপন্স থাকে, উভয়ের ইকুয়ালি রেসপন্সিবল থাকে। মানে এ বলে আমি ছাড়বো না, মানে আমি নত হব না, ও বলে আমি নত হব না। কৌশিক গাঙ্গুলি এখানে দেখাচ্ছেন যে এই ডিভোর্সের পেছনে অ্যাকচুয়ালি উভয় পক্ষে, মানে হাজবেন্ড এবং ওয়াইফ উভয় দায়ী থাকে, উভয়ের ইগো দায়ী থাকে, যে এ বলে আমি নত হব না, তো বলে আমিও নত হব না। তো এই বিষয়টাকে বিউটিফুল এখানে কিন্তু ডিল করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে এখানে এই যে তিনটে সেন্ট্রাল যে ক্যারেক্টার, সেটা কৌশিক সেন হোক, সেটা চূর্ণি গাঙ্গুলি হোক, সেটা জয়া সেন হোক, তাদের যে অসহায়তা, সেই ব্যাপারটাকে এত বিউটিফুলি দেখানো হয়েছে। এখানে কিন্তু কাউকে মানে সমান দোষী বা সমান নির্দোষ দেখানো হয়নি। এখানে প্রত্যেক যে গ্রে ক্যারেক্টার, সবার মধ্যে কিছু কিছু সমস্যা হয়েছে, কারণ আমরা মানুষরা কেউই পারফেক্ট নেই, আমরা সবাই গ্রে ক্যারেক্টার, আমাদের সবার মধ্যে কিন্তু ফ্লস রয়েছে, আমাদের সবার মধ্যে ভালো দিক কিন্তু রয়েছে। এবং এখানে আমি বলবো যে এখানে শুধুমাত্র এই তিনটে ক্যারেক্টার নাই, তার সঙ্গে সেখানে কিন্তু অম্বর শুভর কিন্তু একটা দিক দেখানো রয়েছে, একটা দিক রয়েছে, তার এখানে বক্তব্য রয়েছে, যেটা আগের পার্টে ছিল সেটা এখানে বজায় রাখা হয়েছে। তো তার চরিত্র কিন্তু খুবই ভালোভাবে লেখা। এবং অম্বর শুভর ক্যারেক্টারটা শেষে কৌশিক সেনকে একটা কথা বলে, ওটা আপনি শুনবেন, মানে এত ইম্প্যাক্টফুল। এবং ছবিটা যে নোটে এন্ড হচ্ছে, গল্প কিন্তু শেষ কিন্তু হচ্ছে না, একটা ওপেন রাখা হচ্ছে এবং লাস্ট হচ্ছে অসমাপ্ত, মানে এর পার্ট 3 আসবে। এবারে এখানে প্রশ্ন উত্তরে যে পার্ট 3 কি দেখানো হবে সেটা আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন, কিন্তু যেভাবে সেটআপটা করা হলো, আপনি দেখে পরিষ্কার বুঝতে পারবেন যে এটা কিন্তু জোর করে বানানো পার্ট 3 কিন্তু হবে না। হ্যাঁ, এবার অবশ্যই সেটআপটা খুব ভালো করলো, খুব প্রমিসিং স্টাফ করলো। এবার আমি আশা করব যে কৌশিক গাঙ্গুলি তিনি তার পে অফটা কিন্তু সেভাবে কিন্তু করবেন। তো এটা গেল রাইটিং এর কথা।
এবারে আসবো হচ্ছে পারফরমেন্সের কথাতে। এই ছবির মধ্যে যার অভিনয় আমার সব থেকে ভালো লেগেছে তিনি হচ্ছেন চূর্ণী গাঙ্গুলি। আমি বললাম যে এই ছবিটা অ্যাকচুয়ালি চূর্ণী গাঙ্গুলিরই গল্প। হ্যাঁ, অবশ্যই কৌশিক সেন ও জয়া আহসান তারাও স্পেস পেয়েছেন, বাট চূর্ণী গাঙ্গুলি গল্পটা, এবং তিনি কিন্তু ছবিতে জাস্ট আউটস্ট্যান্ডিং কাজ করেছেন। অসাধারণ দুর্ধর্ষ তার অভিনয়, মানে কোনো একজন তার সঙ্গে যথেষ্ট নয়, মানে যত প্রশ্ন তত কম। আউটস্ট্যান্ডিং ওনার অভিনয়। কৌশিক সেন এবং জয়া আহসানের কাজও কিন্তু আমার খুব ভালো হয়েছে। একজন লক্ষ্য করে দেখবেন যে এই ছবিটা মানে একটা কেন ওয়ার্সিকল বললাম, দেখবেন এখানে চরিত্রগুলোর বয়স কিন্তু বেড়েছে। দেখবেন কৌশিকের ক্যারেক্টারটার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তিনি সেটা নিয়েছেন তার অভিনয়ের মধ্যে দিয়ে। তিনি একজন দারুণ একজন অভিনেতা, থিয়েটার অ্যাক্টর তিনি একজন। তো দেখবেন তিনি তার যে বয়স আছে কিন্তু তিনি কিন্তু তার অভিনয়ে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দৃষ্টিটাকে নিয়েছে। তার কথা বলার ভঙ্গিমা, হাঁটা চলা, তিনি এখন মানে লাঠি নিয়ে হাঁটেন, বয়স হয়েছে, দেখা সিনেমা দেখে তার বয়স 55 ইয়ার্স, সেটা তিনি কিন্তু এখানে সুন্দরভাবে ক্যারি কিন্তু করেছেন। তো মানে এবার চূর্ণী গাঙ্গুলির মধ্যেও মানে দেখবেন যে একটা কথা বলার মধ্যে একটা আরো বেশি গাম্ভীর্য এসছে। তো আপনি দেখলে বুঝতে পারবেন যে সময় অনেকটা এগিয়েছে, চরিত্রগুলোর মধ্যেও চেঞ্জেস এসছে, এবং সেটা তারা তাদের অভিনয়ের মধ্যে দিয়ে কিন্তু ভিডিওগুলো কিন্তু ফুটে তুলেছে। তো এখানে কিন্তু সেন্ট্রাল যে ক্যারেক্টার তারা কিন্তু এখানে খুব ভালো কাজ করেছে। সাপোর্টিং রোলের মধ্যে অম্বরীশ বাবু বলি, লিলি চক্রবর্তী বলি, ইন্দ্রশেষ রায় বলি, আবির সিংহের স্ক্রিন টাইম এখানে একটু কম রয়েছে, বাট তারা তাদের কিন্তু বলবো যে খুব ভালো কাজ করেছে। ছবির টেকনিক্যালি খুবই ভালো, মানে ধরুন একটা বারান্দা, বৃষ্টির দৃশ্য বা একটা ঘরের দৃশ্য, যেরকম ভাবে ক্যামেরাটাকে ফ্রেমিং করা হয়েছে, তার সাথে যেরকম ছবির যে লুক অ্যান্ড ফিল, সেটাকে ছবির যে একটা রিয়েলিস্টিক টোন, একটা যে সিম্পলিসিটি, সেটা কিন্তু বিউটিফুলি কিন্তু এনহান্স ছবিটা কিন্তু করতে পারে। আর অবশ্যই বলতে ছবির মধ্যে হচ্ছে গান এবং গানের ব্যবহার। প্রথমত ছবির গানগুলো সত্যি খুব সুন্দর। আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে রাপনা ভট্টাচার্যের গলায় তুমি মনে হয় চলে যাবে, এই গানটা সবচেয়ে ভালো লেগেছে। তো প্রতিটা গান যে জায়গায় আসছে, প্রত্যেকটা গানের প্লেসমেন্ট এত ভালো। দেখুন একটা গান কি হয়, যখন আপনি শুনছেন বা যখন মিউজিকগুলো দেখছেন তখন আপনার একরকম ইম্প্যাক্ট করছে, কিন্তু সেই গানটা যখন আপনি সিনেমার মধ্যে শুনছেন, সিনেমা দেখতে যখন গানটা আসছে সিনেমার মধ্যে, তখন ইম্প্যাক্ট কিন্তু আর একরকম হয়। তো এখানে প্রত্যেকটা গান শুনতেও সুন্দর লাগছে এবং গানগুলো দেখতেও সুন্দর, গানের যে ভিডিও যে পিকচার আছে সেটাও দেখতে দারুণ লাগছে। এবং গানটা যে জায়গায় আসছে, এক একটা জায়গায় আসছে, যে সিচুয়েশনকে মানে তুলে ধরছে, সেটা কিন্তু ইকুয়ালি কিন্তু বিউটিফুল। এখানে গানের ব্যাপার কিন্তু সত্যি ভালো, এবং যারা গেছে তারা অবশ্যই তো খুবই ভালো গেছে। অনুপম রায়কে এখানে অবশ্যই ক্রেডিট দিতে হয়, তার কাজ কিন্তু সত্যি খুব ভীষণ ভালো হয়েছে। তো সব মিলিয়ে বলবো যে আজও অর্ধাঙ্গিনী এই ছবিটা আমার কাছে একটা দারুণ, একটা অসাধারণ সিনেমা হয়েছে, এবং এটা কখনোই একটা জোর করে বানানো সিকুয়েল নয়, এটা পুরোপুরি একটা ওয়ার্থ ইট সিকুয়েল, যেটা অবশ্যই আপনার দেখা উচিত। তো সব মিলিয়ে আজও অর্ধাঙ্গিনী ছবিটাকে আমি রেট করলাম 8.5 আউট অফ 10। এবং আমি এটাও বলে রাখি যে যখন আমি বছরের শেষে টপ 10 লিস্ট বের করবো, টপ 10 বেঙ্গল ফিল্ম লিস্ট বের করব, আমার দৃঢ় বিশ্বাস যে আমি আজও অর্ধাঙ্গিনী ছবিটাকে একদম উপরের সারিতে, উপরের লিস্টে আমি রাখতে পারবো। তো এই বলে রিভিউ শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজ অবধি যারা দেখেননি তারা ছবিটা আপনার নিকটবর্তী হলে যান, গিয়ে দেখুন, দেখে এসে জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো ছবিটা আপনাদের। আর যারা ছবিটা দেখে ফেলেছেন আপনাদের ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।